মাইলস্টোন ট্র্যাজেডিতে ডক্টর ইউনূস সহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন। বিমান বাহিনী প্রধানও রয়েছেন আসামির তালিকায়, আদেশ পরে। দীর্ঘ ২ মাস ধরে স্থবির দুদক, অনুসন্ধান ও তদন্ত চলছে ঢিমে তালে। আইনের সঠিক প্রয়োগ হলে এমনটা হতো না, বলছেন বিশ্লেষক। ওয়াকফ সম্পত্তির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর। বিকেলে হাওড় অঞ্চলে বন্যা পরিস্থিতি বিষয়ক পর্যালোচনা সভা। পুলিশ বাহিনীকে সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে এনেছে সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এজন্যই সেনাবাহিনীকে মাঠ থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত। ফ্লোরিডায় শিক্ষার্থী বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন। ৯ মে দেশে পৌঁছাবে মরদেহ। তদারকি করছে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস। শুভেন্দুর পিএ হত্যার তদন্ত কমিটি গঠন। পুলিশের সঙ্গে কাজ করবে সিআইডিও। ভোট কারচুপির অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারেন মমতা। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, আসিফ নজরুল সহ ১৬ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলামের আদালতে এই আবেদন করেন নিহত শিক্ষার্থী উক্কো ছাইয়ং মারমার বাবা উসাইং মং মারমা। বাদীপক্ষের আইনজীবী একে এম শরীফুদ্দিন জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবে বলে জানিয়েছে। গত বছরের ২১ জুলাই একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের মুখে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়, যাদের বেশিরভাগই শিশু। ঘটনা তদন্তে গঠিত কমিটি গত বছরের ৫ নভেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়। আমাদের ছেলেদেরকে যে দাফনের টাকা পর্যন্ত আমাদেরকে দেওয়া হয় নাই, তাহলে আমরা কিভাবে যে ৫ কোটি টাকা কিভাবে পাবো আমরা? তো সরকারের সদিচ্ছা থাকতে হবে। এখন দেখা যাচ্ছে ইউনূস সরকারও সদিচ্ছা ছিল না, এখন বর্তমান সরকারকেও আমরা জানাইছি। দেখুন যে ঘটনার সাথে এবং ধারার সাথে মিল রয়েছে প্রত্যেকের বিরুদ্ধে। এটা মিল থাকার কারণে পরবর্তীতে উনি এই আদালত আজকে এই মামলা আদেশের জন্য রেখেছেন, যেহেতু এই মামলায় অনেকেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে স্টিল নাও আছে। ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজত ইসলামের আন্দোলন ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন পর্যন্ত ৫৮ জন নিহতের তথ্য পেলেও কয়েক হাজার মানুষ নিহতের দাবি করেছে হেফাজত ইসলাম। বৃহস্পতিবার চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের সঙ্গে বৈঠক করে হেফাজত ইসলামের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল এই ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সচিব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জড়িত সদস্যদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা। পরে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, এই হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে ১৪ মে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। ২০১৩ সালের শাপলা চত্বরে ধর্মপ্রাণ তৌহিদি জনতার উপরে রাষ্ট্রযন্ত্র যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে, যেভাবে গণহত্যা চালিয়েছে, এটার গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেশবাসী দেখতে পায়। ফারজানা রূপা, মোজাম্মেল বাবু, পররাষ্ট্রমন্ত্রী দীপমণি, এই ৩ জন হেফাজতে আছে। দীর্ঘ ২ মাস ধরে স্থবির হয়ে আছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির চেয়ারম্যান এবং কোনো কমিশনার না থাকায় নতুন করে অনুসন্ধান, মামলা কিংবা চার্জশিট প্রদান বন্ধ রয়েছে। পুরনো অনুসন্ধান ও মামলার তদন্তও চলছে ঢিমে তালে। সদ্য বিদায়ী মোমেন কমিশনের সকল সদস্যদের একযোগে পদত্যাগের কারণে তৈরি হয়েছে এই জটিলতা। দীর্ঘ সময়ে কমিশনবিহীন থাকলে সংস্থাটির কার্যক্রম কিভাবে চলবে তার সুস্পষ্ট ব্যাখ্যাও নেই আইনে। বিশেষজ্ঞরা বলছেন, দুদক আইনের সঠিক প্রয়োগ হলে এমন পরিস্থিতি তৈরি হতো না। আওয়ামী লীগ সরকারের সময় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চাকরিচ্যুতি শিকার ভুক্তভোগী কর্মচারীরা প্রতিষ্ঠানটির তৎকালীন চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দিতে এসেছিলেন দুর্নীতি দমন কমিশনে। তবে তারা ফিরে যান হতাশ হয়ে, কারণ অভিযোগপত্র জমা দেওয়ার পর তারা জানতে পারেন সংস্থাটি নিজেই বর্তমানে অভিভাবকহীন। আমরা জেনেছি কমিশন নাই, আমরা আজকে আমাদের অভিযোগটা দিয়ে গেলাম। আশা করব অতি দ্রুত সরকার বাহাদুর এখানে কমিশন নিয়োগ করবেন। দুদক সূত্র বলছে, গত ৬০ দিনের বেশি সময়ে অন্তত ১৫,০০০ অভিযোগ জমা পড়েছে সংস্থাটিতে, যার মধ্যে দুদক প্রধান কার্যালয় সহ জেলা ও বিভাগের মোট ৪৫টি অফিস ছাড়াও অভিযোগ জমেছে চেয়ারম্যানের ইমেইল, অফিসিয়াল ওয়েবসাইট ও হটলাইনের মাধ্যমে। দুর্নীতি দমন কমিশন আইন বলছে, কমিশনের কোনো সদস্যের অপসারণ কিংবা পদত্যাগের সুনির্দিষ্ট বিধান রয়েছে। আছে কমিশনের অনুপস্থিতিতে ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিশন গঠনের নির্দেশনাও।
তবে দীর্ঘ সময় কমিশন না থাকলে দুদক কিভাবে পরিচালিত হবে সে ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। চেয়ারম্যানও নাই, কমিশনারও নাই, তার মানে মামলার অনুমতি দেওয়ার কোনো লোক নাই। কিন্তু এই 2 মাসে নতুন কোনো মামলা তারা দায়ের করতে পারে নাই, অর্থাৎ একটা অস্বাভাবিক স্থবিরতা বিরাজ করছে। চেয়ারম্যান এবং কমিশনারদের মিলিয়ে হচ্ছে কমিশন। তারা যদি না থাকে তাহলে তাদের অনুপস্থিতিতে আপনি সচিব বা আর কাউকে দিয়ে দায়িত্ব চালাতে পারেন না। যদিও একে আইনের দুর্বলতা বলতে চান না বিশেষজ্ঞরা। তাদের অভিমত, আইনের সঠিক প্রয়োগ হলে এমন অচলাবস্থার সুযোগ নেই সংস্থাটিতে। আইনের দোষ না, দোষ হলো যারা আইন প্রয়োগ করে তাদের। কিন্তু দুর্নীতি যারা বন্ধ করার যে মেইন প্রতিষ্ঠান তাকে অকেজো করে রাখা হয়েছে। তো আমি আশা করব যে সরকার অবিলম্বে এদিকে নজর দিবে। সুশাসন যদি রাখতে হয় আইনকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। এই প্রয়োগটা না হলে আইনের শাসন হবে না। নতুন আইন করে আইনের শাসন হবে না। ফ্যাসিবাদের দায় নিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর 2024 সালের 10 ডিসেম্বর গঠন হয় মোমেন কমিশন। তবে হঠাৎ করেই চলতি বছরের 3 মার্চ একযোগে পদত্যাগ করে সেই কমিশন। 2 মাসের বেশি কমিশনবিহীন থাকায় নিজেদের দুর্ভোগ ও দুর্গতির অভিযোগ জানাতে আসা ব্যক্তিরা বিপাকে পড়েছেন। তারা বলছেন সরকারের জিরো টলারেন্স নীতি এতে বাধাগ্রস্ত হবে, যার সুফল পাবেন সমাজের দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফ প্রশাসন শাফিজ উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হুসাইন কায়কোবাদ, শামীম কায়সাল লিংকন এমপি এবং ধর্ম সচিব মুন্সি আওয়াল উদ্দিন আল আজাদ। এ সময় ওয়াকফ সম্পত্তির যথাযথ ব্যবহারে গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে হাওর অঞ্চলের বন্যা পরিস্থিতি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে। এছাড়া জাতীয় প্রশাসনিক পুনর্গঠন বাস্তবায়ন সংক্রান্ত কমিটি এবং মন্ত্রিসভার বৈঠকও অনুষ্ঠিত হবে আজ। মৌলভীবাজারের হাওর অঞ্চলে অব্যাহত বৃষ্টিপাত ও উজানের ঢলে নদ নদীর পানির উচ্চতা বাড়ছে আশঙ্কাজনক হারে। ফলে ক্রমশই তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্নের সোনালী ধান। কৃষি বিভাগের তথ্যমতে অবশিষ্ট ধান গোলায় তোলা নিয়ে শঙ্কায় 25,000 কৃষক। ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে 80 কোটি টাকা। সিরাজুল ইসলাম সিরাজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মৌলভীবাজারের হাওরে শেষ সম্বল বোরো ধান বাঁচাতে মাঠে নেমেছেন নারী পুরুষ। স্বপ্ন ছিল পুরো বছরের চাহিদা মেটানো আর ঋণের টাকা পরিশোধ করার। সেই স্বপ্ন এখন দুঃস্বপ্ন 25,000 কৃষকের। কৃষক জানায় নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে এখনো নতুন নতুন এলাকার ফসল তলিয়ে যাচ্ছে। কোথাও কোথাও কাটা ধান পানিতে ডুবে পচে বাড়ছে ক্ষতির পরিমাণ। এরা তো গরিব মানুষ, কিচ্ছু হয় না, এটা তো সরকারে কোনো কিছু দেয় না। 2 দিন একটা না, এখন কিন্তু তারা দেওয়া লাগে। তবে 1 সপ্তাহ বৃষ্টি না হয় কিছুটা স্বস্তি ফিরেছে কৃষকের মনে। তবে ফসল গোলায় তোলা নিয়ে শঙ্কা কাটেনি। আমি একটা ধান 1 মুঠ ধান আনতে পারছি, 1 মুঠ ধান আপনি ও এলাকার মানুষ জিজ্ঞাসা। আমরা যে সরকারে আমরা যে কোনো তালিকাত নাম নাই, আমরা জায়গা জমি নাই, কিছু নাই, বাড়িঘর নাই, আমরা ক্ষেতগুরুস্তি করিয়া খাই, মানুষের জায়গাত বাড়া দিয়া তাকিয়া অবশ্য তো আমরা খানিলাই দিলে জ্বালাটালা ইচ্ছে, ধানটা তুরা পাইছি, এটা জ্বালাটালা ইচ্ছে এখন বস্তা বস্তা করে ফেলার। আমরা 80 কোটি টাকা ক্ষতির পরিমাণ ছাড়িয়ে গেছে বলছে কৃষি বিভাগ। ক্ষতি পোষাতে তালিকা করা হচ্ছে। আমাদের ধান ক্ষতির সম্মুখীন হবে, যে ধানের বর্তমান বাজার মূল্য প্রায় 80 থেকে 82 কোটি টাকার মতো হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে বৃষ্টিপাত ও উজানের ঢলে সৃষ্ট জলাবদ্ধতায় হাওরে নিমজ্জিত ফসলের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 5,200 হেক্টর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন সহ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে একগুচ্ছ সুপারিশ তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। বৃহস্পতিবার সচিবালয়ে এই বৈঠক হয়। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, তাদের দেয়া সুপারিশগুলো বাস্তবায়নে ইতিবাচক সাড়া দিয়েছেন সরকার প্রধান। 2028 সালের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সম্মেলন বাংলাদেশে আয়োজনের বিষয়েও নীতিগত আশ্বাস দিয়েছেন। সরকারের দুর্নীতি বিরোধী ইশতেহার বাস্তবায়ন নিয়ে আলোচনা হওয়ার কথাও জানান টিআইবি নির্বাহী পরিচালক।
সেটি বাংলাদেশে হোস্ট করা উচিত আমরা মনে করি, আমি মনে করি এবং এই প্রস্তাবটি নিয়ে আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি এক বাক্যে আমার সাথে একমত হয়েছে, সম্মত হয়েছেন যে তিনি নীতিগতভাবে একমত এবং সরকার যদি মন্ত্রিপরিষদ যদি সম্মত হয় তাহলে সেটির সম্ভাবনা আছে যে বাংলাদেশ চেষ্টা করবে এই সম্মেলনটি বাংলাদেশে হোস্ট করার জন্য। পুলিশের শৃঙ্খলা ফেরায় সেনাবাহিনীকে মাঠ থেকে প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সচিবালয়ে কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচিত সরকার আসায় পুলিশ বাহিনীর কার্যক্রম গতিশীল হয়েছে, যে কারণে পর্যায়ক্রমে মাঠ থেকে সেনা সদস্যদেরকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে কোন প্রক্রিয়ায় কিভাবে তারা ফেরত যাবে সেটি আলোচনা করেই সিদ্ধান্ত হবে। পাথর উত্তোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেট, সুনামগঞ্জ সহ ওই অঞ্চলের পাথর উত্তোলন এবং পাথর রক্ষায় সিলেট বিভাগের কমিশনারকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা সঠিকভাবে তালিকা প্রণয়ন করি, অভিযানে নেমেছি, কোথাও কোথাও যৌথ অভিযান চলছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো সিঙ্গেলি অপারেশন করছে, এটার অগ্রগতি আছে এবং এটা দৃশ্যমান যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। আমরা পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি, এই কথা সত্য। তবে সেটা আমরা কিভাবে করব সেটা পুলিশ এবং সেনাবাহিনী এবং অন্যান্য সংস্থাগুলো বসে তারা পর্যায়ক্রমে সে ব্যবস্থাটা নেবে। বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে এখনো কেন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বলেন, বিদ্যুতের বিকল্প ব্যবস্থা তৈরি করতে সৌরবিদ্যুৎ সহজলভ্য করা হবে। বৃহস্পতিবার রাজধানী আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিদ্যুৎ, জ্বালানি ও ইনফ্রাস্ট্রাকচার এক্সপো উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। জ্বালানি মন্ত্রী বলেন, আগামী 5 বছরের সোলার থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। ঢাকা শহরের রুফটপে সোলার দিয়ে বিদ্যুৎ বাড়াতে হবে। আগামী জুন মাসের মধ্যে এ সংক্রান্ত সরকারি আদেশ বা নীতিমালা চূড়ান্ত হবে বলেও জানান তিনি। এই সোলার পাওয়ার করে যদি আপনারা ব্যাটারিটা ইউজ করেন তাহলে হয়তো আমাদের এই যে পিক আওয়ারে আমরা এই বিদ্যুৎটা নিয়ে আমরা ব্লেন্ড করতে পারি। তো সেইটার আমরা আপনাদেরকে পলিসি সাপোর্ট দেব, আপনাদেরকে যাতে ট্যাক্স বেশি না দিতে হয় সেই জন্য আমরা আলোচনা করছি। আমি আশা করি যে এই মাসের মধ্যে আমরা একটা পলিসি তৈরি করতে পারবো। সুপারিশপ্রাপ্তদের ফাইল প্রস্তুত করে আগামী 5 কর্মদিবসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ চলতি বছরের মে মাসের মধ্যে পুলিশ ভেরিফিকেশন, স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে গেজেট প্রকাশ ও চূড়ান্ত নিয়োগ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে 44তম বিসিএস নন ক্যাডার সুপারিশপ্রাপ্তরা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের সামনে মানববন্ধনে এ দাবি জানান তারা। বলেন, গত 19 ফেব্রুয়ারি ফলাফল প্রকাশিত হলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়নি। এর আগের বিসিএস এর 15 থেকে 35 দিনের মধ্যে ফাইল প্রেরণ করা হলেও 44তম বিসিএস এর 77 দিনের বেশি সময় অতিবাহিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের 5 বছর পরও এ ধরনের বিলম্ব প্রার্থীদের মধ্যে চরম অনিশ্চয়তা ও হতাশা সৃষ্টি করছে বলেও জানান তারা। বিসিএসগুলোর ইতিহাস ঘেটে দেখেছি যে এইরকম লম্বা সময় ধরে কোনো বিসিএস এর ক্ষেত্রেই ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে এরকম একটা কালক্ষেপণ পিএসসি করেনি। কিভাবে এটার সমস্যা তৈরি হবে না সেরকম যথাযথ উপায়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের এই বিসিএস থেকে একটা বিশাল সংখ্যক কর্মকর্তা নিয়োগ হওয়ার কথা, কিন্তু যেহেতু ওই পরিমাণ লোক আমরা সরাসরি ওখানে যেতে পারছি না, আমাদের নিয়োগ প্রক্রিয়ায় থমকে আছে। কাজে স্থানীয় পর্যায়ে কিন্তু প্রচন্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 44-এর ক্ষেত্রে কেন 3 মাস, প্রায় 3 মাস হয়ে যাচ্ছে, এখনো ফাইল ট্রান্সফারের কোনো তথ্য আমাদের জানা নেই। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং। বৃহস্পতিবার বেইজিংয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক সম্পর্ক, রাজনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও মত বিনিময় করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের রাজধানীর মোহাম্মদপুরে 9 হত্যা মামলায় তাপস নানক সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 10ই মে। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন। এ মামলায় গ্রেফতার আছেন 4 আসামি। তাপস নানক সহ 24 আসামি এখনও পলাতক। এদিকে জুলাই আন্দোলনে কারফিউ জারি করে হত্যাকাণ্ডের পরিকল্পনা উস্কানির মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে নবম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ চলছে। এছাড়া ট্রাইব্যুনাল 2-এ
জুলাই হত্যাকাণ্ডের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করছে প্রসিকিউশন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা টাম্পায় সম্পন্ন হয়েছে। আজ অরল্যান্ডো বিমানবন্দর থেকে এমিরেটসের ফ্লাইটে তার মরদেহ ঢাকার উদ্দেশ্যে পাঠানো হবে। আগামী 9 মে সকালে মরদেহটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার সম্পূর্ণ ব্যয় বহন করছে সরকার। পুরো বিষয়টি তদারকি করছে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস। এদিকে লিমন ও বৃষ্টিকে 9 মে মরণোত্তর পিএইচডি ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড। বিজেপির অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনা অনুসন্ধানে গঠন করা হয়েছে বিশেষ তদন্ত কমিটি, যেখানে পুলিশের পাশাপাশি কাজ করবে সিআইডিও। সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। এদিকে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত দাবি করেছে তৃণমূল কংগ্রেস। বুধবার রাতে কলকাতা থেকে ফেরার পথে মধ্যম গ্রামের দোহারি এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন চন্দ্রনাথ রথ। তার গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয়। বুকে 3টি গুলিবিদ্ধ হয়ে অতিরিক্ত রক্তক্ষরণেই ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। নিজের ব্যক্তিগত সহকারীকে হামলার এ ঘটনাকে রীতিমতো ছক কষে ঠান্ডা মাথার হত্যা বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলেও সন্দেহ তার। তবে পুলিশি তদন্তের উপর ভরসা রেখে দলের নেতাকর্মীদের আইন হাতে তুলে না নিয়ে শান্ত থাকার আহ্বান জানান এই বিজেপি নেতা। এদিকে চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড অনুসন্ধানে বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে রাজ্য পুলিশ। কমিটিতে রাজ্য পুলিশের পাশাপাশি সিআইডি কর্তারা রয়েছেন। এই ইস্যুতে সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে বিএসএফ। লক্ষ্য, জড়িতরা যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া না জানালেও হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত দাবি করেছে তার দল তৃণমূল কংগ্রেস। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। এদিকে এখনো পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টো তাকে বরখাস্ত করা হোক এমন চ্যালেঞ্জও ছুড়েছেন তিনি। পাশাপাশি ভোট ডাকাতির অভিযোগে নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তৃণমূল নেত্রী। শনিবার অনুষ্ঠেয় নতুন রাজ্য সরকারের শপথ নিয়ে ব্যস্ত বিজেপি। শুক্রবার বিকেলে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বিজেপির পরিষদীয় দলের প্রথম বৈঠক হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে ওই বৈঠকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন নয়া মুখ্যমন্ত্রীর নাম। আসমাতুলি, নিউজ 24। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে একটি চুক্তির সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন 1 সপ্তাহের মধ্যেই তেহরানের সঙ্গে সমঝোতা হতে পারে। প্রস্তাবিত 14 দফার এই খসড়াটি এখন নিবিড়ভাবে পর্যালোচনা করছে ইরান। তবে এই কূটনৈতিক তৎপরতার মাঝেই ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী জাহাজে গোলাবর্ষণ করেছে মার্কিন সামরিক বাহিনী। অন্যদিকে যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হামলা চালিয়েছে ইসরায়েলও। অবশেষে স্থায়ী চুক্তির পথে হাঁটছে ওয়াশিংটন ও তেহরান। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, যুদ্ধ নিরসনে 1 সপ্তাহের মধ্যেই একটি সমঝোতা চূড়ান্ত হতে পারে। পরমাণু কর্মসূচি স্থগিতের শর্তে আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে আশা প্রকাশ করেন তিনি। 14 দফার প্রস্তাবিত সমঝোতা স্মারকটি বর্তমানে পর্যালোচনা করছে ইরান সরকার। চূড়ান্ত সিদ্ধান্ত পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনকে জানানো হবে। তবে নিজেদের অধিকার রক্ষার বিষয়ে কোনো আপোষ করবে না বলে সতর্ক করেছে তেহরান। তবে এই ইতিবাচক আলোচনার আগেই ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে গোলাবর্ষণ করেছে মার্কিন নৌবাহিনী। সেন্ট্রাল কমান্ড জানায়, অবরোধ অমান্য করায় গোলা ছুড়ে জাহাজটির রাডার ব্যবস্থা পুরোপুরি অকেজ করে দেওয়া হয়। এরই মধ্যে ইরানও দাবি করেছে হরমুজ প্রণালীর উপর একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে তারা। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে নতুন করে বোমাবর্ষণ করেছে ইসরায়েল। হামলায় বহু প্রাণহানি ঘটায় তীব্র নিন্দা জানিয়ে একে চুক্তির নগ্ন লঙ্ঘন আখ্যা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। নিবির আমিন, নিউজ 24। কেপ ভার্দে উপকূলে একটি প্রমোদতরীতে প্রাণঘাতী হান্টা ভাইরাস ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত এক ডাচ দম্পতি সহ 3 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি গুরুতর হয় আরও 3 অসুস্থ যাত্রীকে ওই জাহাজ থেকে সরিয়ে বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে। প্রায়
150 আরোহী নিয়ে এখন স্পেনের ক্যানারি দ্বীপের দিকে যাচ্ছে এমভি হন্ডিয়াস নামের জাহাজটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে জাহাজের বেশ কয়েকজন যাত্রীর মধ্যে ভাইরাসের সংক্রমণ সন্দেহ করা হচ্ছে, যদিও মানুষ থেকে মানুষে এই ভাইরাসের সংক্রমণ অত্যন্ত বিরল। আর এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ।